ক্লাস 10 চক্রবৃদ্ধি সুদ কম্পাউন্ড ইন্টারেস্ট, এটা এই চ্যাপ্টারটা শুরু হচ্ছে। হ্যাঁ, তো এখানে সমাহার বৃদ্ধিও বলেছে, তো এটা পরে করবো। 6.1-এ আছে, আমার প্রথমে আছে চক্রবৃদ্ধি সুদ। দেখো, এর আগে আমরা সরল সুদ করেছি, তাই না? সরল সুদ মানে কি? বেশ সোজা সাপটা, কোনো আঁকা বাঁকা নেই, তাই না? সোজা। আর চক্রবৃদ্ধিতে কি শব্দটাই দেখো, চক্র মানে একটা চক্রাকারে আবর্তিত হচ্ছে। তো চক্রবৃদ্ধি সুদ, চক্রাকারে আবর্তিত হবে যে সুদ। কি ধরনের সুদ দেখো একটু। ধরো ব্যাংকে হয়তো 500 টাকা রাখলাম। হ্যাঁ, 500 টাকা রেখেছি ব্যাংকে, 500 টাকা রেখেছি। দেখলাম 1 বছর পর ব্যাংকে 503 টাকা হয়তো দিয়েছে। ঠিক আছে, 503 টাকা পেয়েছি। মানে কি, ব্যাংকে দেখলাম 503 টাকা, 1 বছর পর দেখলাম যে 503 টাকা হয়েছে। এর অর্থ কি? ব্যাংক কি 503 টাকা দিয়েছে নাকি? না, এখানে হচ্ছে 500 + 3, মানে এই 500 টাকাটা তো তোমারই টাকা, মানে যে টাকাটা রেখেছিলাম। আর এই 3 টাকাটা হয়েছে, 3 টাকাটা ব্যাংক দিয়েছে, তাই না? এইটাকেই বলা হয় সুদ, আর এইটাকে বলা হয় আসল। যে টাকাটা রাখি সেই টাকাটাকে বলা হয় আসল, বা যে টাকা ধার নিই সেটা হচ্ছে আসল, আর যেটা এক্সট্রা দেয় সেটা হচ্ছে সুদ। এবারে ব্যাংক তাহলে কিছু একটা সুদের হার দিয়ে দেয়, জানি তো, এটা তো পড়েছি আমরা। একটা বার্ষিক সুদের হার থাকে, বার্ষিক সুদের হার থাকে একটা বার্ষিক সুদের হার 8% থেকে, আর সময় 1 বছর ধরলাম। ঠিক আছে, এবারে এটা 1 বছরের জন্য সরল সুদ যেমন হবে, চক্রবৃদ্ধি সুদও তাই হবে। সরল সুদের সূত্রটা বেশ কি জানি। সরল সুদ কি পাবো? এটা হয় আসল বা মূলধন, আসলও যা মূলধনও তাই। ঠিক আছে, সুদের হার এখানে বসে 5%, 8% সুদের হার, আর এখানে বসে সময়, বাই বসে 100, এত টাকা দিয়ে সুদ আসল বের করতে বললে, মানে সববৃদ্ধি মূল যাকে বলে, সববৃদ্ধি মূল ছিল। সববৃদ্ধি মূলটা কি ছিল? সুদ ছিল, তার সঙ্গে আসলও। তাহলে সববৃদ্ধি মূল মানে কি? সুদ যোগ আসল। এটা সরল সুদের বেলায় বলছি। হ্যাঁ, এই সব পুরোটাই সরল সুদের বেলায় বলছি। তাহলে সুদ যোগ আসল করে দিলেই হয়ে যাবে সববৃদ্ধি মূল। ঠিক আছে, এইবারে যেটা আসছে, যদি বলে 2 বছরের জন্য, এবারে আমি যদি ব্যাংকে টাকা রাখি 2 বছরের জন্য, ঠিক আছে, এইবারে যদি আমি ব্যাংকে 2 বছরের জন্য রাখি, 2 বছরের জন্য যদি টাকা রাখি, 2 বছরের জন্য রাখলে কি হবে? আমি ধরো 500 টাকাটা রাখলাম, ঠিক আছে, রেখে 1 বছর পর দেখলাম 503 টাকা হয়েছে। 1 বছর পরের বছর যে টাকাটা পাবো সেটা আবার 500 টাকার ওপর সুদ পাবো না, 503 টাকার ওপর আবার যে সুদটা পাবো সেটাই হবে, মানে যেটা পাবো 503 টাকা, মানে প্রথম বছর 500 টাকাটা ছিল আসল, তার ওপর সুদ আসল করে ব্যাংকে মোট টাকা হয়েছিল 503 টাকা। পরের বছর আবার আসল 500 টাকা হবে না, আসল হবে সুদ আসল হয়ে যে টাকাটা হয়েছে তার ওপর আবার সুদ। ঠিক আছে, মানে দেখো এখানে আসল পরিবর্তিত হচ্ছে না, মূলধন পরিবর্তিত হচ্ছে, এর ওপর সুদ। তো এইটাকেই বলা হয়, এখানে যে সুদটা পাওয়া যায় সেটাকেই বলা হয় চক্রবৃদ্ধির সুদ। ঠিক আছে, আচ্ছা। তো আর কিন্তু সরল সুদে কি ছিল? সরল সুদে 500 টাকাটা 503 টাকা হয়েছে, পরের বছর আবার 500 টাকাটাই, মানে এটা 1 বছর হয়ে গেল, পরের বছরেও ওই 500 টাকার উপরই আবার আরেকবার সুদ দেওয়া হবে। ঠিক আছে, কিন্তু এখানে 500 টাকার ওপর যে সুদটা, মানে সুদ আসল যেটা পাওয়া গেল সেটার পরের বছর আবার কি ধরা হয়? মূলধন ধরা হয়, তার ওপর আবার সুদ নির্ণয় করা হয়। কিন্তু সরল সুদে কি করা হয়? সরল সুদে বের করা হয়, সরল সুদে যে মূলধনটা থাকে সেটা অপরিবর্তিত থাকে। 10 বছর যদি করি, 10 বছরেও এই মূলধনটাই থেকে যাবে। ঠিক আছে, প্রত্যেক বছর মূলধন এটাই থাকবে, সুদ বাড়তে থাকবে আস্তে আস্তে। কিন্তু বলো কখন সুদ বেশি পাবো, চক্রবৃদ্ধির সুদে না সরল সুদে? দেখো, সুদ আমরা তখনই বেশি পাই যখন মূলধনের পরিমাণ বাড়তে থাকে। দেখো, সরল সুদে মূলধন তো একই থাকে, তাই না? সব সময় একই থাকবে, কিন্তু চক্রবৃদ্ধি সুদে মূলধন সবসময় কি হতে থাকে? বাড়তে থাকে। তাহলে চক্রবৃদ্ধি সুদ বেশি হবে না মূলধন বেশি হবে? এই সরল সুদ বেশি হবে। চক্রবৃদ্ধির সুদ বেশি পাওয়া যাবে না সরল সুদ বেশি পাওয়া যাবে?
দুটো কি সমান হবে? না, দুটো সমান হবে না। তাহলে কি দ্বারা লিখতে পারি? চক্রবৃদ্ধি সুদ গ্রেটার দ্যান সরল সুদ। হ্যাঁ, ইকুয়াল হতে পারে কখন? যখন সুদের হার মানে বছর 1 বছর হবে, তখন চক্রবৃদ্ধি সুদও যা হবে সরল সুদও তাই হবে। ঠিক আছে, যখন সময় 1 বছর হবে, সময় 1 বছর হলে তখন, আর মূলধন যদি একই থাকে, এখানেও 500 টাকা রেখেছি, এখানেও আচ্ছা এখানে 1000 টাকা রেখেছি, এখানেও 1000 টাকা রেখেছি, তারপরে এখানেও 5% সুদের হার, এখানেও 5% সুদের হার, তখন 1 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদ একই হবে। কিন্তু মূলধন আলাদা হলে তো জানেই সুদ তো আলাদা হবে, সুদের হার আলাদা হলেও তো সে তো সুদগুলোও আলাদা হবে। কিন্তু চক্রবৃদ্ধির সুদ যে 2 বছর বলে দিলেই তখন সরল সুদ কম হবে, 2 বছরের সরল সুদ যা হবে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ তার থেকে বেশি হবে। ঠিক আছে, আর আমাদের যে ব্যাংকগুলোতে বা যেখানে আমরা ধার নিই সেইখানে সব জায়গায় কি করা হয়? চক্রবৃদ্ধি সুদই ব্যবহার করা হয়। চক্রবৃদ্ধি সুদ আমরা ধার নিলেও চক্রবৃদ্ধি সুদেই ধার নেব, আবার আমরা যদি ব্যাংকে টাকা রাখি তাহলে সেক্ষেত্রেও চক্রবৃদ্ধি সুদেই টাকা পাবো। ফিক্সড ডিপোজিট যাকে বলে, তাই তো, এফডি, ফিক্সড ডিপোজিট, কোনো একটা টাকা ব্যাংকে ফিক্সড করে দিলাম, ফিক্সড ডিপোজিট। আচ্ছা, তো এই জিনিসটা হলো। তাহলে এটা তো ছিল সরল সুদের বেলায়। তো আমাদের চক্রবৃদ্ধির সুদেও এরকম কিছু আছে। তো বলছে চক্রবৃদ্ধির সুদ এর চক্রবৃদ্ধির সুদেরও কিছু সূত্র আছে। দেখো, চক্রবৃদ্ধির সুদও সেই পাটিগণিতের নিয়মে করা যায়। তো আমরা এখানে পাটিগণিতের নিয়মে না করে আমরা এখানে যে ওই বীজগাণিতিক নিয়ম আছে, বইয়ে যে সূত্রটা বলে দিয়েছে সেই সূত্রের সাহায্যে করব। হ্যাঁ, তো চক্রবৃদ্ধির সুদ নির্ণয়ের সূত্রটা হচ্ছে, এখানে বসে আসল বা মূলধন। ঠিক আছে, আসল বা মূলধন বসে এখানে, দিয়ে 1 + এখানে বসে সুদের হার, আর নিচে বসে 100, তার মাথায় বসে সময়, মানে কত বছর, মানে বছর বসে, এখানে বছরের হিসেব বসে। ঠিক আছে, বছর মানে সময়। আচ্ছা, আসলকে যদি পি দ্বারা চিহ্নিত করি, 1 + সুদের হারকে আর দ্বারা, আর সময়কে এন দ্বারা। ঠিক আছে, যেখানে কি, আচ্ছা এটা চক্রবৃদ্ধির সুদ নয়, এখান থেকে এইটা যেটা বেরোলো না, এইটা বেরোলো হচ্ছে সুদ আসল। তাহলে চক্রবৃদ্ধির সুদ বার করতে গেলে এখান থেকে আসল বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে বিয়োগ আসল করতে হবে, তবেই বেরোলো চক্রবৃদ্ধির সুদ। ঠিক আছে, আচ্ছা পি কি? পি হচ্ছে মূলধন বা আসল। আর কি? আর হচ্ছে বার্ষিক সুদের হার। এন কি? এন হচ্ছে বছর, 5 বছর, 10 বছর, মানে সময়। তো এখানে দেখো, তো এই যে চক্রবৃদ্ধির সুদ সমান কি, এইটা যেটা বেরোয় সেটা হচ্ছে সুদ আসল বেরোয়, তাহলে তার থেকে আসল বিয়োগ করলে তবেই আমরা পাবো চক্রবৃদ্ধির সুদ। তাহলে এই যে সুদ আর আসল, চক্রবৃদ্ধি সুদ যুক্ত আসলকে কি বলা হয়? চক্রবৃদ্ধি সুদ, এটা তো শুধু সুদ যুক্ত আসল বা মূলধন, এটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। ঠিক আছে, কি বলা হয়? সমূল চক্রবৃদ্ধি। দেখো, সমূল মানে মূল যুক্ত চক্রবৃদ্ধি, মূল মানে ওই আসল মূলধনটা আছে সেটা শুদ্ধ চক্রবৃদ্ধি। ঠিক আছে, সমূল চক্রবৃদ্ধি, এগুলো যেন মুখস্থ থাকে। তাহলে সমূল চক্রবৃদ্ধি মানে কি? চক্রবৃদ্ধি সুদ যুক্ত আসল। আর সবৃদ্ধি মূল মানে কি? সুদ যুক্ত আসল। সবৃদ্ধি মূল কখন কাজে লাগে? সরল সুদের বেলায়, তাই না? সরল সুদ যখন বলবে তখন সবৃদ্ধি মূল, আর যখন সমূল চক্রবৃদ্ধি বলবে তখন তো চক্রবৃদ্ধি বোঝাই গেল। আচ্ছা, পরীক্ষায় যদি কোনো কিছু না বলে, যে চক্রবৃদ্ধি সুদের হার উল্লেখ যদি না থাকে, তাহলে কিংবা কোথাও যদি চক্রবৃদ্ধি এই কথাটা যদি না থাকে, তার মানেই জানবে যে পরীক্ষায় সরল সুদের অঙ্ক দিয়েছে। ঠিক আছে, আর সরল সুদের অঙ্ক তো সোজা, দেখতেই পেলাম। চক্রবৃদ্ধি সুদের অঙ্কগুলোও সোজা, সূত্রগুলো এই সূত্রগুলো ব্যবহার করলেই আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সমূল চক্রবৃদ্ধির সূত্রটা কি হবে? সমূল চক্রবৃদ্ধির সূত্রটা হবে আসল মানে P × 1 + R/100 হোল টু দি পাওয়ার n। ঠিক আছে, যেখানে n হচ্ছে বছর। এবারে বছর কি হতে পারে? দেখো, সময়টা কি হতে পারে? সময় এখানে বছরে 2 বার দিতে পারে। ঠিক আছে, সময় বছরে 2 বার দিতে পারে, 2 বার সুদ দেয় এরকম হতে পারে, 2 বার মানে
মানে বার্ষিক সুদের হার বছরে দুবার দিতে পারে, মানে ওটা বার্ষিকটা 6 মাস অন্তর দিতে পারে, ঠিক আছে। সুদের হার 6 মাস অন্তর দিতে পারে, তারপর 3 মাস অন্তর হতে পারে, 4 মাস অন্তর হতে পারে, সেই হিসেবে অঙ্কগুলো করব আমরা, ঠিক আছে। কিন্তু এইখানে বসবে কিন্তু বছর, এখানে কি বসবে বছর। তাহলে যে মাসগুলো হিসেব করে বলবে সেগুলোকে আমরা কিসে বের করব, বছরে হিসেব করে বার করব, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা কিছু অঙ্কতে চলে আসি, চলো তাহলে। অঙ্কটা দেখো কি বলছে, আর বইয়ের কিছু পড়া আছে, এই পড়াগুলো তোমরা একটু বাড়িতে পড়বে, হ্যাঁ। এই যে দেখো এখানে যে রিডিং বলেছে এগুলো পড়বে, যে আমাদের পাড়ার বাপ্পাদা সাইকেল কেনার জন্য পাড়ার সমবায় ব্যাংক থেকে বার্ষিক 8% সুদে 1200 টাকা 2 বছরের জন্য ধার করেছেন। তো হিসাব করে দেখি 2 বছর পর বাপ্পাদাকে মোট কত টাকা ফেরত দিতে হবে। 2 বছরের সুদ, দেখো শুধু সুদ বলেছে, মানে এখানে কী বার করছে, সরল সুদ। তাহলে 1200 মানে আসল 1200 গুণ সুদের হার মানে 8 গুণিত বছর মানে 2/100। এইটা ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে যে 192 টাকা হচ্ছে, হ্যাঁ। তো বলছে 2 বছর পর তাহলে বাপ্পাদাকে মোট কত টাকা দিতে হবে, 1200 যোগ 192, 1200 টাকাটা তো নিয়েছিল, তার সঙ্গে 192 টাকা, মানে 1392 টাকা ফেরত দিতে হবে। কিন্তু 2 বছর পর বাপ্পাদাকে মোট কত টাকা দিতে হলো, 1399.68 টাকা দিতে হলো, মানে এটা সরল সুদ হিসেব করা হয়েছিল তাই এই টাকাটা। কিন্তু ব্যাংকে গিয়ে দেখছে যে এত টাকা ফেরত দিতে হলো, মানে কি ব্যাংকওয়ালা কি বেশি নিল না, ব্যাংকওয়ালা চক্রবৃদ্ধি সুদের হারে টাকাটা নিয়েছে। আমরা যেহেতু তখন চক্রবৃদ্ধি সুদ জানতাম না, তাই তখন সরল সুদের হিসাবেই ক্যালকুলেশন করে দিয়েছি, হ্যাঁ। তো চক্রবৃদ্ধি সুদের হারে টাকা নেয়। তো এমন হলো কেন, অর্থাৎ 2 বছরে সুদ আসলে কিভাবে মোট টাকার পরিমাণ 1392 টাকার বেশি হলো, হিসাব করে দেখি। এটা তো নতুন করছি তাই ওরা এরকম করে বলছে। ওই সমবায় ব্যাংক বাপ্পাদাকে 1200 টাকা 2 বছরের জন্য বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে কম্পাউন্ড ইন্টারেস্ট ধার দিয়েছিলেন, ঠিক আছে। তো চক্রবৃদ্ধি সুদ কি, মানে ব্যাংকে বললো যে চক্রবৃদ্ধি সুদ, কিংবা বাড়ির অন্যান্য বড় কাউকে জিজ্ঞাসা করলো, বললো যে ও ব্যাংক তো কম্পাউন্ড ইন্টারেস্ট নেয়, মানে চক্রবৃদ্ধি সুদে, আর সরল সুদ নয়। চক্রবৃদ্ধি সুদ কি, তাহলে বলছে বাস্তবে 2 ধরনের সুদ, মানে সুদ 2 ধরনের হয়ে থাকে, কি সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ কি বলছে, কেবল আসল বা মূলধনের উপর সুদ ধার্য হলে তাকে সরল সুদ বলা হয়, সিম্পল ইন্টারেস্ট, সাধারণ, মানে এখানে মূলধন কোনো পরিবর্তিত হয় না। চক্রবৃদ্ধি সুদ কি, কোনো নির্দিষ্ট সময় শেষে অর্জিত সুদ মূলধন বা আসলের সঙ্গে যুক্ত করে ওই সুদ আসল বা সবৃদ্ধি মূলকে পরবর্তী নির্দিষ্ট সময়ের জন্য নতুন আসল বা মূলধন হিসাবে গণ্য করে পুনরায় যখন সুদ হিসাব করা হয় তখন সেই সুদকে চক্রবৃদ্ধি সুদ বলা হয়, ঠিক আছে। মানে কি, এর অর্থ হচ্ছে এই যে 2 বছরের হিসাব করছে না, মানে বলা যেতে পারে এই যে প্রথমে 1 বছরের হিসাব করি, মানে 1200 টাকার 8% সুদে 1 বছরে কতটুকু সুদ হবে, দিয়ে সুদ আর আসল বের করে দিই, তাহলে কত হবে, 1 বছরের সরল সুদ বের করলাম মানে সবৃদ্ধি মূল। তাহলে পরের বছর আসল কত হয়ে যাবে বলো তো, সবৃদ্ধি মূলটা গুণিত সবৃদ্ধি মূল গুণিত 8 গুণিত আবার 1 বছরের জন্য বা 100 দিয়ে যা বেরোবে সুদ বের করবো, দিয়ে যেটা বেরোচ্ছে তার সঙ্গে আসল যুক্ত করে দেবো, মানে আসল মানে সবৃদ্ধি মূলটা যোগ করে দেবো, দিয়ে যেটা হলো মানে সেটাই বেরোলো হচ্ছে আমাদের ওই চক্রবৃদ্ধি সুদ। মানে চক্রবৃদ্ধি সুদ কিছুই না, প্রত্যেক বছর সরল সুদ নির্ণয় করবে এবং সরল সুদে প্রত্যেক বছর যে আসলটা হবে সেটা হচ্ছে সবৃদ্ধি মূল হবে, ঠিক আছে। মানে প্রথম বছরের সুদ আর সরল সুদ বের করে যোগ করে সবৃদ্ধি মূল পাবো, সেটা হবে দ্বিতীয় বছরের আসল। আবার দ্বিতীয় বছরে এই আসল আবার এই আসলের আবার সরল সুদ বের করে 1 বছরের জন্য সরল সুদ বের করে যেটা পাবো সেটার সঙ্গে আবার সে যোগ করে দিলেই পাবো, মানে সেটার সঙ্গে ওই আগের আসলটা যোগ করে, আগের আসল মানে কি ওই যে দ্বিতীয় বছরের যে প্রথমে যে আসলটা ধরেছিলাম সেই আসল যোগ করে দিলেই আমরা পেয়ে যাব তৃতীয় বছরের আসল। এবারে তৃতীয় বছরের আবার 1 বছরের জন্য আবার ওইভাবে সরল সুদ বের করব, দিয়ে যে সুদটা পাবো সেই সুদের সঙ্গে তৃতীয় বছরেরই ওই আসলটা যেটা ধরেছিলাম যোগ করে দিলেই চতুর্থ বছরের আসল পেয়ে যাব। দেখো তার মানে কি প্রত্যেক বছর এভাবে সব মানে আসল পরিবর্তিত হচ্ছে, সেটা সরল সুদ দিয়েও বের করতে পারি, কিন্তু আমরা ওই সরল সুদ দিয়ে বারবার যদি 5 বছরের বের করতে বলে বারবার 5 বছরের ওরকম করব নাকি, তো ওইগুলো বেশি খাটনি হয়ে যাচ্ছে। তো তার জন্য একটা
গণিতজ্ঞগণ সব একটা সূত্র আমাদের দিয়ে দিয়েছেন, খুব সহজে হয়ে যাবে। তো সেই সূত্রের সাহায্যে কাজ করব আমরা, ঠিক আছে। তো তারপরে দেখো আর একটা কী জিনিস বলেছে যে চক্রবৃদ্ধি সুদ কত সময়ের শেষে প্রাপ্য হবে কিভাবে জানবো। যে সময়ের শেষে চক্রবৃদ্ধি সুদ প্রাপ্য হবে তাকে চক্রবৃদ্ধি সুদের পর্ব বলে। ইন্টারেস্ট পিরিয়ড অফ কম্পাউন্ড ইন্টারেস্ট বলে। চক্রবৃদ্ধির সুদের পর্ব সাধারণত 3 মাস, 6 মাস, 1 বছর হয়ে থাকে। মানে 3 মাস অন্তর অন্তর চক্রবৃদ্ধি সুদ দিতে পারে, 6 মাস অন্তর অন্তর দিতে পারে, আবার 1 বছর অন্তরও দিতে পারে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কোনো পর্বের উল্লেখ না থাকলে চক্রবৃদ্ধি সুদ বছরের শেষে দেয় বলে ধরা হয়ে থাকে। অর্থাৎ সাধারণত সুদের পর্ব 1 বছর ধরা হয়, ঠিক আছে। তারপরে দেখো কি বলেছে, আচ্ছা তারপরে বলেছে যে সমূল চক্রবৃদ্ধি কি, আসল বা মূলধন এবং কোনো নির্দিষ্ট সময়ের চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে সমূল চক্রবৃদ্ধি বলা হয়, ঠিক আছে। বেশ, এবারে হয়ে গেল আমাদের পরে, এগুলো তো আমরা বললাম, আরেকবার রিভিশন হয়ে গেল। এবারে আমরা একদম অনুশীলনীর অঙ্কে যাব। তো তোমরা এই অঙ্কগুলো বাড়িতে বসে বসে এই উদাহরণের যে অঙ্কগুলো আছে করতে থাকবে, হ্যাঁ, বেশি না, 2 পাতা করে করতে থাকবে, 2 পাতা করে অঙ্ক করতে থাকবে। এ দেখো সেই সূত্রটা, এন বছরের সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, যেখানে পি মূলধন, আর শতকরা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার এবং এন সময়টা হচ্ছে বছরে। এবারে বলছে দেখো বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে অর্জিত সুদ যদি ষান্মাসিক মানে বছরে চক্রবৃদ্ধি সুদের পর্ব 2 হলে, মানে 2 বার 6 মাস অন্তর যদি দেয় তাহলে তাকে বলে ষান্মাসিক। আগে আমাদের পরীক্ষা হতো ষান্মাসিক, মানে 6 মাস অন্তর একটা পরীক্ষা হতো আর একটা বার্ষিক পরীক্ষা হতো। তো এখন তো সব পরীক্ষাগুলো একদম ইউনিট টেস্ট হয়ে গেছে, 3 মাস অন্তর অন্তর হয়। তো তার আগে একবার হয়েছিল 2008 সালে একবার হয়েছিল, প্রায় 1 মাস অন্তর অন্তর পরীক্ষা হতো, 1 মাস 1.5 মাস অন্তর অন্তর পরীক্ষা হতো। আচ্ছা, চক্রবৃদ্ধি সুদের পর্ব 2 হলে এন বছরের সমূল চক্রবৃদ্ধি তখন কি হবে, পি ইন্টু 1 + যেহেতু বছরে 2 বার দেয় তাই সুদের হারকে 2 দিয়ে ভাগ করে দেবো এবং সময়কে 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে। যদি তাহলে সুদের পর্ব যদি 3 হয় তাহলে কি করব, সুদের হারকে 3 দিয়ে ভাগ করবো আর এখানে 3 দিয়ে গুণ করে দেবো সময়কে, ঠিক আছে। তাহলেই হয়ে গেল অঙ্কগুলো। বেশ, এবারে আমরা যাব, আচ্ছা, পরীক্ষায় সাধারণত চক্রবৃদ্ধি সুদের পর্ব 3টি পর্বের মধ্যেই এবং মোট জমার 3 বছরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। মানে 3 বছরের বেশি আসবে না, কারণ বেশি দিতে গেলে গুণ পরবর্তীতে দেখবে যখন অঙ্ক করব গুণ করতে গেলে অনেক কঠিন গুণ হয়ে যাবে। তো তার জন্য ওই 3 বছরের বেশি আসে না, তবে 4 বছর 5 বছর অন্যান্য কম্পিটিটিভ এক্সামগুলোতে পরবর্তীতে তো আরও বিভিন্ন পরীক্ষা দেবে, তখন ওই 4 বছর 5 বছরেরও গুণ টুন চলে আসবে, মানে চক্রবৃদ্ধি আসবে। তবে আমাদের মাধ্যমিক পরীক্ষায় এই 3 বছরের মধ্যে সীমাবদ্ধ, আর 3টি পর্ব মানে সুদের পর্ব 3 মানে r/3 × 3n এই জিনিসটা হতে পারে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি বলছে যে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি, বলছে যে 3 বছরের একইভাবে পাই 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কি করে করতে পারে। 3 বছরের সমূল চক্রবৃদ্ধি যদি প্রথম বছর r1% সুদ দেয়, পরের বছর r2% হারে সুদ দেয়, তারপরের বছর যদি r3% হারে যদি সুদ দেয়, তাহলে সেক্ষেত্রে সমূল চক্রবৃদ্ধি কি হবে, বলছে p ইন্টু 1 + r1/100, 1 ইন্টু 1 + r2/100 ইন্টু 1 + r3/100, ঠিক আছে। টাকা এই সূত্রের সাহায্যে অঙ্ক করে দিলেও আমাদের খুব সোজা হয়ে যাবে, ঠিক আছে। বেশ, তারপর এবারে আমরা একদম চলে যাব আমাদের অনুশীলনীতে, ঠিক আছে। আচ্ছা, এইগুলো সব উদাহরণের অঙ্ক, উদাহরণে তোমরা করবে বসে বসে। এবারে আমরা যাব একদম অনুশীলনী। দেখো কি বলছে যে আমার কাছে 5,000 টাকা আছে, আমার কাছে 5,000 টাকা আছে, আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছরের শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। সুদে আসলে চক্রবৃদ্ধি, তাই তো। সুদে আসলে মানে কি বের করতে বলেছে, সমূল চক্রবৃদ্ধি, মানে কোন সূত্রটা, ওই যে p ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। আর এর থেকে যদি আমি p বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে শুধু চক্রবৃদ্ধি সুদ। কিন্তু আমাকে তো চক্রবৃদ্ধি সুদ বার করতে বলেনি, এখানে বার করতে বলেছে সুদে আসলে মোট কত টাকা পাবো, ঠিক আছে।
তো দেখো অঙ্কটা কি করে করব। অঙ্ক যেন বই যেন থাকে সবার কাছে, ঠিক আছে? আমি বইটাকে সরিয়ে দিচ্ছি, তোমরা সামনে যেন তোমাদের বই থাকে। দেখো তাহলে পেজ হচ্ছে 112, আর কোষে দেখি 6.1, ঠিক আছে? 1 নম্বরেরটা কি বলছে, আসল বা মূলধনের পরিমাণ কত এখানে? আসল বা মূলধন 5,000 টাকা। সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক আচ্ছা আসলকে আমি ব্র্যাকেটে বড় হাতের পিও লিখতে পারি, ঠিক আছে? বড় হাতের পি বা ছোট হাতের পি দিতেই পারি। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে বলে দিয়েছে আমাদের। আচ্ছা এটা তো R% হয়, R%, এর মান কত বলে দিয়েছে? 8.5%। তারপরে সময় কত, সময়কে N লিখি, তার মান হচ্ছে 2 বছর, ঠিক আছে? তাহলে কি হবে? তাহলে লিখব 5,000 টাকার, আচ্ছা এগুলো PRN না লিখলেও হবে, শুধু আমি চেনানোর জন্য এগুলো এভাবে লিখলাম, হ্যাঁ? বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের শেষে সুদে আসলে পাওয়া যাবে। কত টাকা পাওয়া যাবে? সূত্রটা জানি, P × 1 + R/100, এটা R/100 হোল N মানে 2 বছর, এটা R 8.5 টাকা। তাহলে 5,000 গুণিত, এটা লসাগু করা যায়, ঠিক আছে? লসাগু করে কাটাকুটি করা যায়, যদি কাটাকাটি করব মনে করো তো কাটাকুটি করতে পারো, হ্যাঁ করে দাও। তো কিন্তু কাটাকাটি করলে কি হবে, পরবর্তীতে আবার সমস্যা দেখা দিতে পারে, ঠিক আছে? একটু গুণটাই খাটনি করে করবে, অসুবিধা নেই। 100 + 8.5/100 তার হোল স্কোয়ার। এই যে এখানে 5 দিয়ে কাটা যেত, 5 × 100, 5 × 7 = 85, হ্যাঁ? তো সেই হিসেব ওই একই হয়ে যাবে মোটামুটি। তো ঠিক আছে, এইভাবেই গুণটা করব আমরা। তো এটা যোগ করলে হবে 108.5/100 তার হোল স্কোয়ার, এত টাকা। কেন? এই যে 100.0 আর 8.5 এইভাবে যোগ করে বসিয়ে যোগ করলাম, 0 আর 5 যোগ করলে 5, 0 8 যোগ করলে 8, 0 1, 108, ঠিক আছে? এইভাবে কারোর অসুবিধা হলে কেউ এখানে বসিয়ে যোগ করবে রাফে। আচ্ছা তো 5,000 গুণিত 108.5/100 গুণিত 108.5/100, এত টাকা। আচ্ছা এবারে দেখো, একটা দুটো একটা কেটে গেল, 5কে 2 দিয়ে কাটবে না, কেন? 2 দিয়ে কাটলে আবার পরে ভাগ করতে হবে, তো কি করবে? উপরে 5 আর এগুলো সব গুণ করব, ঠিক আছে? তাহলে আমি কি করি, আগে 108.5 আর 108.5কে আগে গুণ করব। হ্যাঁ গুণটা একটু কঠিন, তো অসুবিধা ভয় পাওয়ার কিচ্ছু নেই, গুণটার জন্যই পরীক্ষায় ওই 5 নম্বর থাকবে, হ্যাঁ? এই গুণটুকুর জন্য, এই গুণটুকু যদি ভালো করে করতে পারো তাহলেই সঠিক হয়ে যাবে, আর যদি গুণে ভুল হয় তাহলে তো উত্তর ভুল হবে, তাহলে নম্বর পাওয়া যাবে না। এই জন্য সাবধানে গুণগুলো করবে। দেখো বলছে যে 5 × 5 = 25, গুণটা করছি, 5 × 5 = 25, হাতে থাকে 2, 5 × 8 = 40, আর 2 × 1 = 40, 42, 2 হাতে থাকে 4, 5কে 0 দিয়ে গুণ করলে 0, তাহলে 4 বসে গেল, 5 × 1 = 5। এবারে 8 দিয়ে 5 × 8 = 40, হাতে থাকে 4, আর 8 = 64, আর 4 × 68 বসে গেল, কারণ 0 আর 8 × 1 = 8। এইবারে
শূন্য দিয়ে এবারে গুণটা ঠিক করবে। গুণ ভুল করলে তো আর কিছু করার নেই কারোর। 1 দিয়ে গুণ করছে, 5 8 0 1, তাহলে 5 2 8 4 12, 5 5 10 16, আর হাতের একে 17, 8 8 16, আর একে 17, এটা বেরোলো। এবারে ক ঘর আগে দশমিক আছে? 1 ঘর 2 ঘর, ঠিক আছে, এখানে বসবে দশমিক। আচ্ছা, এই দশমিকগুলো পরে বসালেও পারি। আর কি আছে? 5 দিয়ে গুণ আছে, 5 দিয়ে গুণ করো। 5 5 25, হাতে থাকে 2, 5 2 10 11 12, হাতে থাকে 1, 5 2 10 11 11 হয়, হাতে থাকে 1, 5 সাথে 35, আর একে 36, হাতে থাকে 3, 5 সাথে 35 36 37 38 এর 8, হাতে থাকে 3, 5 একে 5 6 7 8, 5 7 35। হে হে হে, কী করে দিয়েছি? এটা তো 1 ছিল। ছি 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 ছি, দেখছো দেখছো দেখছো, এইসব ভুলের জন্য, এই ভুলগুলো, আমি যে ভুলগুলো করছি এই ভুলগুলো যেন না হয়। এই ভুলগুলো হলেই একদম পরীক্ষায় নম্বর পাবো না। এটা তো 1 ছিল, 1 নামবে, তাহলে 5 একে 5 হবে, তাই না? 5 একে 5 হবে এখানে, ঠিক আছে। মানে 5 5 কি হলো? 5 5 8 8 6 1 2 5 হলো। আর নিচে আছে 10, একটা 2 ঘর আগে দশমিকটা, মানে দশমিকটা এখানে বসবে। কিন্তু দেখো নিচে আবার একটা শূন্য আছে, তাহলে আরেক ঘর আগে দশমিক বসিয়ে নেবো। তাহলে 5 5 8 8 6 1 2 5, তাহলে এইখানে ছিল, দশমিকটা এখন বসবে এইখানে, ঠিক আছে। তাহলে সুদে আসলে কত টাকা পাবে? এত টাকা। এবারে উত্তরটা একটু দেখে নাও সবাই, দেখো মিলেছে কিনা। দেখো আমি এখানে এক্সট্রা 5 লিখে দিয়েছিলাম, হ্যাঁ, ওর জন্য আমার একটু ভুল হচ্ছে। তো এখানে দেখো একটা ঠিক করে নিও, গুণটা একটু ঠিক করো, আমার ভুল হচ্ছিল, হ্যাঁ, গুণগুলো আমি ভুল করছিলাম। আমি এক্সট্রা 5 একটা বেশি লিখে দিয়েছি, এখানেও একটা 5 বেশি লিখে দিয়েছি, ঠিক আছে। গুণটা ঠিকঠাক করে করবে, তাহলেই মিলবে। তো উত্তরটা মোটামুটি থাকবে বোধহয়, এরকম না থাকলেও 5 8 8 6.13 এই টাকাটা থাকবে, হ্যাঁ। দিয়ে বলবে প্রায়। কেন? কেউ যদি এই টাকাটা রেখে দেয় কোনো অসুবিধা নেই, কারণ এইটাকে আসন্ন মানে নিয়ে গিয়েছে, শেষে 5 আছে, তার জন্য এইটার আগের ঘরে 1 যোগ হবে, তাহলে 12 1 কত হলো? 13, আর এইটাকে সরিয়ে দিল, এই ঘরটাকে সরিয়ে দিল, ঠিক আছে, মানে এটাকে শূন্য করে দিল। তো এটাকে বলছে আসন্ন মান, ঠিক আছে। গুণটা ঠিক করে করবে। দেখলো তো আমার গুণটা কী করে ভুল হয়ে গেল, খুঁজেই পাচ্ছিলাম না কোথায়। যাই হোক, তো ঠিক আছে, এগুলো ভুল হচ্ছিল, হ্যাঁ। তো এটা একটু ঠিক করে লিখবে। এবারে কী লিখবো? এবারে উত্তরটা লিখে দেবো সুন্দর করে, যে তাহলে এই যে এটা বেরোলো 5886.13 টাকা, তাহলে 5000 টাকাটা তো ছিলই, তাহলে তার বলতে পারবে চক্রবৃদ্ধি সুদ কত? তাহলে এখান থেকে 5000 বিয়োগ করে দিতে হবে, মানে চক্রবৃদ্ধি সুদ হবে 886.13 টাকা। তো চক্রবৃদ্ধি তো জানতে চাইনি, আমাদের তো 2 বছরের শেষে সুদে আসলে বলেছে, 2 বছরের শেষে সুদে আসলে, আচ্ছা এখানে একটা হাইফেন আছে, সুদে আসলে মোট 5886.13 টাকা পাবে। হয়ে গেল অঙ্কটা। বেশ, এবারে 2 নম্বর অঙ্কটা পড়ব। 2 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। বলছে যে এবারে তোমরা সব নিজে করতে পারবে। বলছে 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি হারে, সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি। তাহলে একেবারে লিখে দিই, লিখে করি, ঠিক আছে, একেবারে লিখে দিই। কী লিখবো? 5000 টাকার আসল বলে আর না লিখে, আসল বলে লিখতে পারো, আর না হলে একেবারে একটা লাইনেই লিখে দেবো, বা সূত্রানুসারে আমরা জানি এভাবে লিখতে পারি, ঠিক আছে, যে 5000 টাকার একটা লাইনেই লিখতে পারি, যে 5000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি হবে। আচ্ছা, সমূল চক্রবৃদ্ধি মানে কি? শুধু কি চক্রবৃদ্ধি না, সুদ আসল। তার মানে সূত্রটা কি হবে? 5000
গুণিত মানে আসল গুণিত 1 প্লাস r/100 মানে 8/100 হোল টু দি পাওয়ার কত 3। এটাই তো সমূল চক্রবৃদ্ধি মানে সুদযুক্ত আসল, সমূল চক্রবৃদ্ধি মানে সুদযুক্ত আসল, এত টাকা। এবারে এই ক্যালকুলেশনটা করব, কাটবো না, হ্যাঁ কাটতে তো পারবো কিন্তু কাটলে আবার পরবর্তীতে সমস্যা হবে, তো শুধু গুণ করলেই উত্তর মিলে যাবে এরকম অবস্থাতে রাখবো আমরা। তাহলে এটা লসাগু হবে 100, এদিকে হবে 100 যোগ 8 তার কিউব, এত টাকা। পরের লাইনে কী হবে 5000 গুণিত 108/100 হোল টু দি পাওয়ার 3 টাকা। ঠিক আছে, এর পরেরটা কী করবো দেখো, এরপরে তাহলে কি পেলাম আমরা, তাহলে পাবো যে 5000 গুণিত 108 কবার, যেহেতু কিউব আছে 3 বার হবে ওপরে, আর নিচে 100 কবার হবে 3 বার। ঠিক আছে, টাকা। তাহলে দেখো দুটো শূন্য কাটলো, একটা 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 একটা, আবার দেখো আর একটা পড়ে রয়েছে একটা, তাহলে নিচে কত থাকছে বলো, নিচে থাকবে 1000। আর উপরে কি করব, এই যে 5 দিয়ে এইগুলোকে গুণ করতে হবে, তাহলে আগে 108কে 108 দিয়ে গুণ করে দিই, 8 8 64 4 0, তাহলে 6 বসে গেল, 8 1 8, তাহলে 0 0 0 8 0 1 4 6 8 8 16 1। ঠিক আছে, যোগ গুণটা ভালো করে করো, তোমরা করবে একদম পাশে বসিয়ে করতে থাকবে, আমার ভুল হলে তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে, তোমরাও করতে থাকবে, হ্যাঁ আমার সঙ্গে সঙ্গে করতে থাকবে, শুধু দেখবে না, খাতা একদম সঙ্গে সঙ্গে করতে থাকবে। এখন কোনো অলসতা করো না, কোনো কুড়েমি নয়, এখন তো তৈরি হওয়ার সময়, ভালো করে তৈরি হতে হবে, হ্যাঁ। আচ্ছা, একদম সেই বীর যোদ্ধা, পরীক্ষায় এলে যেন ভয় না পাই প্রশ্ন, যদি অচেনাও অঙ্ক আসে, অচেনা কি আসবে, সংখ্যা আলাদা দেবে, তোমাদের ধারণা আছে, কনসেপ্ট আছে, সূত্র জানো, করে ফেলবে, যাই দিক না কেন করতে পারবে। তো দেখো 4 8 32, হাতে থাকে 3, 6 8 48, আর 3 48, 49 50 51, 1 হাতে থাকে 5। ঠিক আছে, 6 8 48 আর 5 কত 53 48, 49 50 51 52 53 53 3, হাতে থাকে আবার 5, 8 1 8, 8 আর 5 যোগ করে 13 3 হয়, হাতে থাকে 1, 8 1 8 আর 1 9 হয়ে গেল। এবার শূন্য দিয়ে তাহলে কটা, 1 2 3 4 5টা, 1 2 3 4 5টা বসলো। ঠিক আছে, এবারে 1 দিয়ে গুণ করলে কি হবে, তো ওইগুলোই বসে যাবে, 6 6 1 1। আচ্ছা, যোগ করব 2, 1 4 আর 3 7, 6 7 8 9, 9 6 15, 1 আর 1 2 1 হলো। এবারে এইটাকে এখনও কী দিয়ে গুণ করতে হবে, 5 দিয়ে গুণ করতে হবে, এইগুলো মনে রাখবে, ভুলে যেও না। 5 2 10, 5 1 5 আর 1 6, 5 7 35 5, হাতে থাকে 3, 5 9 45 46 47 48 8, হাতে থাকে 4, তাহলে 5 5 25 26 27 28 29, 29 9, হাতে থাকে 2, 5 2 10 11 12, 2 হাতে থাকে 1, 5 5 আর 1 6। ঠিক আছে, তাহলে কত বসলো, 6 2 9 8 5 6 0, এত টাকা। এবারে দেখো নিচে কতগুলো শূন্য আছে, এবারে শুধু সংখ্যাটা বসিয়ে দেবো, হ্যাঁ নিচে কতগুলো শূন্য আছে, 1 2 3টে, তাহলে 1 2 3টে ঘর আগে দশমিক বসিয়ে দিলেই আমাদের উত্তর বেরিয়ে গেল। দেখো আমরা যদি এটা না করে ওই যে আগে কাটাকুটি করে দিতাম, তাহলে নিচে না 25 এরকম জাতীয় সংখ্যা বেরোতো, তাহলে যে গুণফলটা বেরোতো তাকে আবার দশমিকে পরিণত করতে গেলে আবার ভাগ করতে হতো, যেটা খুবই মানে পরিশ্রমের একটা ব্যাপার, বেকার খাটনি। তো কেন করব, একটু গুণটা কষ্ট করে নাও, দিয়ে একদম দশমিক বসিয়ে দেবো, হয়ে গেল। ঠিক আছে, এবারে আমি একটু উত্তরটা দেখে নিই তো ঠিক আছে কিনা, তোমরাও একটু উত্তরটা দেখে নেবে পরপর, এটা কিন্তু তোমাদের দায়িত্ব, আমার উত্তর দেখতে গেলে তো একটু সময় লাগছে। তো ঠিক আছে, আমি এটা একটু দেখে নিই, তো তোমরা কিন্তু একদম নিজ দায়িত্বে উত্তরটা দেখে নেবে। হ্যাঁ 6 2 9 8.56 টাকা। আচ্ছা বেশ, ঠিক আছে, একদম ঠিক আছে। তো শেষের শূন্যটা নেই কেন, সে শূন্যটা নেই, দেখো শেষে শূন্য থাকলে এটা না থাকারই সমান। ঠিক আছে, এই দেখো এই টাকাটা
হলো? তাহলে উত্তরটা লিখে দেবে। যেমন ধরো আমার কাছে হয়তো 10 টাকা আছে, তাহলে আমি বলতে পারি না 10-এর পিছনে এতগুলো শূন্য দাও না, তুমি আরও দাও না, কোনো যায় আসে, এত টাকা আছে, তার মানে কি আমার কাছে তো 10 টাকাই আছে, তো সেই জিনিসটা। ঠিক আছে, তাহলে উত্তরটা কী লিখবো? দেখো গুণটা ঠিক করে করেছি বলে এইটাতে উত্তর মিললো আমার, আর গতটা মানে এর আগেরটাতে উত্তর ঠিকঠাক একটু গুণটা ভুল করে দিয়েছিলাম বলে উত্তর মিলছিল না। আচ্ছা, মিলতে দেরি হলো, তাহলে কি লিখবো? 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 6,298.56, 56 বলে না, দশমিকের পরে 5-6, ঠিক আছে, এভাবে এত টাকা হবে। হয়ে গেল? বেশ, ঠিক আছে, এইটুকু থাকলো। এরপরে তোমরা বাড়িতে বসে বসে আরও কি কি করবে বলো তো? আমি তো করাবোই, কিন্তু তার সঙ্গে তোমরা নিজে নিজে বসে বসে 3-এরটা, 4-এরটা, 5-এরটা একটু ভগ্নাংশ আছে তো ঠিক আছে, একটু চেষ্টা করবে। তো 6, 7, 8 এগুলো একটু চেষ্টা করো, হ্যাঁ, যতদূর পারবে চেষ্টা করবে। আর আজকে যেগুলো করলাম সেগুলো মানে করানো হলো, সেগুলো তো না দেখে তো করবেই। আর আগের পড়াগুলো যেগুলো বললাম যে বইয়ের পড়া, এই যে বইয়ের যে পড়াগুলো পড়তে বললাম, এইগুলো ভালো করে পড়বে, রিডিং দেবে, 2 পাতা পড়বে নিজে, হ্যাঁ, 100, 101 এই 2 পাতা করে পড়তে থাকবে, অঙ্কও করবে আর 2 পাতা করে এগোতে থাকবে পড়া, হ্যাঁ, এভাবে অঙ্ক করলে অঙ্কগুলো একদম জলের মতো সোজা মনে হবে, একদম সোজা, অঙ্ক কোনো কঠিন বিষয় নয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে এই 2টো করালাম, পরের দিন আমি করাবো, পরের দিন এইগুলো করাবো, কিন্তু তোমরা নিজে বাড়িতে পরেরগুলো চেষ্টা করবে, যারা পারবে তারা আমি যখন করাবো তখন মিলিয়ে নেবে, আর যারা পারবে না তারা তো এখান থেকে করে নেবে, ঠিক আছে। মন দিয়ে প্র্যাকটিস করো, দেখবে পরীক্ষায় ফল খুব ভালো হবে, ঠিক আছে, কারণ তোমরা হচ্ছে পরিশ্রমী, আর ছাত্ররা তো খুব পরিশ্রম করতে পারে, ঠিক আছে। বেশ, আজকে এটুকুই থাকলো, মন দিয়ে পড়াশোনা করো, আর অবশ্যই সৎভাবে পড়াশোনা করো, কোনো যেন মানে খামতি না থাকে পড়াশোনাতে, হ্যাঁ, কোনো গাফিলতি যেন না থাকে, একটু মন দিয়ে পড়াশোনা করো, পরিশ্রম করো, দেখবে পরীক্ষায় রেজাল্ট এমনিই খুব সুন্দর হবে, দেখবে খুব ভালো লাগবে তখন পরীক্ষার রেজাল্ট দেখতে পেয়ে। সে পরীক্ষা যখন হবে তখন যেন আমরা একদম তৈরি থাকি, তখন যেন ভয় না পাই, ঠিক আছে, একদম বীর যোদ্ধার মতো যাব, পরীক্ষা সুন্দর করে দেব, কোনো টেনশন নেই, কিচ্ছু নেই। বেশ, ঠিক আছে, এটুকু পর্যন্ত থাকলো। নেক্সট আমাদের আবার 3 থেকে পরে শুরু করব, তো যারা পারবে তো তারা মিলিয়ে নেবে, ঠিক আছে, আর যারা পারবে না তারা ঠিক আছে, আমি যখন এখানে আবার করব তখন করে নেবে, ঠিক আছে। বেশ, এটুকুই থাকলো আজকে।